তাই দেখতেছি। আচ্ছা, এবার রেকর্ডিং হচ্ছে। অপরজনশীল ঘটনার পরে আমরা এখন শুরু করছি স্বাধীন ঘটনা। স্বাধীন ঘটনা কেমন? যখন একটা আরেকটার উপর ডিপেন্ড করে না। এই বর্জনশীল এবং অবর্জনশীল দুইটাই কিন্তু একটা আরেকটার উপর ডিপেন্ড করে। ডিপেন্ড করার পর সিদ্ধান্ত নেয় যে সেটা কি বর্জনশীল নাকি অবর্জনশীল। কিন্তু যদি বলা হয় একেবারে ডিপেন্ডই করে না, সেটা কি? সেটা হলো স্বাধীন ঘটনা। যেমন ধরেন, যদি বলা হয় যে বাংলাদেশে যদি একটা রাজনৈতিক দল নির্বাচন করে, তাহলে আমি ভোট কেন্দ্রে যাব না। তাহলে ওই নির্বাচন করা আর না করা, এটা বর্জনশীল হইতে পারে, অবর্জনশীল হইতে পারে। কিন্তু যদি বলা হয় আমি বাংলাদেশের নাগরিক, ইন্ডিয়াতে যদি একটা নির্বাচনে একটা রাজনৈতিক দল অংশগ্রহণ করে, তাহলে কি আমি সেই নির্বাচনে যাব কি যাব না? এটা কি? এটা হলো স্বাধীন ঘটনা, কারণ এটা ওটার সাথে ডিপেন্ড করে না। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এরকম আরেকটা উদাহরণ দেই। যেমন ধরেন, বলা হইলো দুইটা আলাদা বোর্ডে লুডো খেলা হচ্ছে। এখন ওই বোর্ডে একজন একটা ছক্কা মারলো, বললো সেটাতে 3-এর চেয়ে বড় হওয়ার সম্ভাব্যতা কত। আমি একটা আলাদা হিসাব করলাম, 1/3 মনে করেন বা 3/6। আবার এই বোর্ডে বললো যে এই বোর্ডে একটা চোখ বন্ধ করে একটা ঘড়িটাকে মারলে সেটা 2 হওয়ার সম্ভাব্যতা কত। সেটা কত? 1/6। তাহলে এখানে এই পাশে যে 3/6 একটা পেলাম এই বোর্ডে, আবার এই বোর্ডে পেলাম আমি 1/6। এই দুইটা ঘটনা কি বর্জনশীল নাকি অবর্জনশীল নাকি স্বাধীন? স্বাধীন। স্বাধীন। সম্পূর্ণ স্বাধীন। কারণ এই বোর্ডে 3-এর চেয়ে বড় উঠলে উঠতে পারে বা না উঠতে পারে, সেটার সাথে আমার এই বোর্ডে 2 উঠবে কি উঠবে না তার কোনো সম্পর্কই নাই। দুইটা সম্পূর্ণ কি আলাদা ঘটনা, সম্পূর্ণ স্বাধীন ঘটনা। ঠিক একই রকম উদাহরণটা আমরা ক্লাস দিয়ে দিই। যদি বলা হয় যে কদমাদির পাঠশালায় একটা ছাত্রকে বেছে নিলে সে ছেলে হওয়ার সম্ভাব্যতা এই ঘটনাটা, আর গোলাপ মিয়ার পাঠশালায় একটা ছাত্রকে বেছে নিলে সে মেধাবী হওয়ার সম্ভাব্যতা বা মেয়ে হওয়ার সম্ভাব্যতা, এই দুইটা ঘটনা কি বর্জনশীল নাকি অবর্জনশীল নাকি স্বাধীন? স্বাধীন, কারণ দুইটা দুই জায়গায়। কারণ কদমাদি পাঠশালায় যে ছাত্ররা আছে তারা কিন্তু গোলাপ মিয়ার পাঠশালায় নাই, সম্পূর্ণ আলাদা একটা ক্লাসরুম। ওখানে ওদের জি সাথে স্যার। কোনো সম্পর্কই নাই, মানে কি এরা স্বাধীন ঘটনা। ঠিক একই জি রকম স্যার। যদি বলা হয় আমার কাছে দুইটা থলে আছে, এই থলেতে কয়েকটা লাল নীল সাদা কালো বল আছে, এই থলেতে কয়েকটা আলাদা লাল নীল সাদা কালো বল আছে। এখন এই থলের একটা বল সাদা হইলে এই থলের একটা বল নীল হওয়ার সম্ভাব্যতা, এই দুইটা কি স্বাধীন নাকি বর্জনশীল না অবর্জনশীল? স্বাধীন। কারণ দুইটা থলি আলাদা, একটার উপর একটা ডিপেন্ড করে। আবার যদি বলা হয় একটাই থলি, স্যার একটা বিষয়ের উপর হলে বর্জনশীল অবর্জনশীল, কিন্তু যদি দুটো আলাদা বিষয় তাহলে আছে স্বাধীন। রাইট। ক্ষেত্রই যদি আলাদা হয়ে যায়, ক্ষেত্রই আলাদা, দুইটা বোর্ড স্যার স্টাক হয়ে যাচ্ছে, মানে ভিডিও মানে আটকে যাচ্ছে। জি স্যার, জি স্যার। স্যার আজকে স্যার আচ্ছা, এখন নেট আসছে, ডাটাটা অফ করে দিই। শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা স্বাধীন, বর্জনশীল, অবর্জনশীল শিখে ফেললাম। এখন আমরা এবার একটু এই সেটের কথা মনে আছে? সেট, আমরা ভেনচিত্র দিয়ে সেট শিখতাম, মনে আছে?
ধরেন এটা একটা ঘটনা, এটার নাম হচ্ছে কি, এটার নাম হলো ঘটনা এ। তাহলে এই এ ঘটনা ঘটার সম্ভাব্যতাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? প্রবাবিলিটি অফ এ, কি এ। আচ্ছা, আবার এখানে আরেকটা ঘটনা, আমি ঘটনাটাকে আমি আলাদা একটা কালার পেন ইউজ করি, লাল সবুজ কালি দিয়ে ইউজ করি। এই ঘটনার নাম হচ্ছে কি, বি। তাহলে এটা ঘটনা ঘটার সম্ভাব্যতাকে বলা হয় প্রবাবিলিটি অফ বি, ঠিক আছে। আর এই মাঝখানে যে আছে এটাকে আমি লাল কালি দিয়ে প্রকাশ করি। এই যে অংশটুকু, এই যে অংশটুকু, এই মাঝখানের এই যে কমন অংশটুকু, এটা কি এটাতেও আছে আবার এটাতেও আছে, এটাকে কি বলা হয়? পি এ ইন্টারসেকশন বি সম্ভব সেট। আমরা ক্লাস 9 এ চলে যাই, ক্লাস 9 এর সেটে চলে যাই। এটাকে বলা হয়, এই লাল অংশটুকুকে বলা হয় কমন অংশ, মানে কি, এটুকুকে বলা হয় পি এ ইন্টারসেকশন বি। বলেন, বুঝতে পেরেছেন আপনারা? কার কোনো প্রশ্ন আছে? আপনারা কেমন লাইনের সাথে আছেন নাকি ডিসকানেক্টেড? আছে আছে স্যার। আচ্ছা, ধরেন এটা ঘটনা সম্ভবত পি এ, পি এর একটা মান থাকতে পারে, ধরলাম পি এর মান হচ্ছে 1/5 মনে করেন। পি এর একটা মান থাকতে পারে, সেটা ধরেন 1/3 মনে করেন। এটার একটা মান থাকতে পারে, ধরলাম এটার মান 1/7। তাতে আমার কিছু আসা যায় না, মান কত সেটা আমার আলোচ্য বিষয় না, আমরা ঘটনাটাকে বুঝতে চাই। ধরেন বললো যে এই ঘটনা ঘটতে পারার সম্ভাব্যতা হচ্ছে এই বৃত্তে, এই কালো বৃত্ত, এটা হচ্ছে একটা বৃত্ত এ ঘটনা, আর এই সবুজ বৃত্তটা হচ্ছে মনে করেন বি ঘটনা। আর এই দুইটাতে যে কমন আছে, কমন যে অংশটা, সেটা হচ্ছে কি এ ইন্টারসেকশন বি, মানে কি এটা এও ঘটতে পারে আবার বিও ঘটতে পারে। এখন এই যে চিত্রটা, এই চিত্রটা যে আমি আঁকলাম, বলেন তো এটা কি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে নাকি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য? এই চিত্রটা বলেন তো, কার আইকিউ আছে, নাকি স্বাধীন ঘটনা? অবর্জনশীল। এটা অবর্জনশীল, রাইট, থ্যাংক ইউ রফিকুল ইসলাম। দেখেন, অবর্জনশীল কেন বললাম বলেন তো? এইখানে কিছু কমন আছে, কমন অংশটা মানে কি, ওই যে বলছিলাম একটা ছেলে, একটা ছাত্র, সে ছেলেও হইতে পারে আবার মেধাবীও হইতে পারে। এই অংশটুকু হচ্ছে কমন। মনে করেন এটা হচ্ছে ছেলেদের সেট, কালো সেটটা মনে করেন ছেলেদের সেট, সবুজ সেটটা মনে করেন মেধাবীদের সেট। আর এই অংশটুকু হচ্ছে তাদের সেট যারা একই সঙ্গে কালো, সরি একই সঙ্গে ছাত্র এবং একই সঙ্গে মেধাবী, এরা হচ্ছে এই অংশটুকু হচ্ছে তারা। তার মানে এই চিত্রটা হচ্ছে কি, কোন ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য? অবর্জনশীল। দুইটা বৃত্তেরই হতে পারে অংশটা, দুইটা বৃত্তেরই যে কোনো একটারে হইতে, দুইটা বৃত্তের যে কোনো একটারে হতে পারে। হ্যাঁ রাইট, অবর্জনশীল। না, যে কোনো একটা হইতে পারে না, দুইটা বৃত্তের দুইটাই হইছে কমন, এই অংশটুকু একই সঙ্গে সে ছেলেও হইছে আবার মেধাবীও হইছে। এটা হচ্ছে অবর্জনশীল ক্ষেত্রে প্রযোজ্য, লিখে রাখেন অবর্জনশীল। আচ্ছা, যদি বলি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে কেমন হতে পারে চিত্রটা? বর্জনশীল ঘটনার ক্ষেত্রে চিত্রটা হবে এরকম। এটা একটা, এটা একটা কাজ করবে কিন্তু ইন্টারসেক্ট করবে না, মানে একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে না, টাচ করবে, জাস্ট এরকম টাচ করবে, এরকম টাচ করবে, কিন্তু একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে না, এরকম হবে না। কথা বুঝতে পারছি কিনা? মানে এমন কোন লোককে খুঁজে পাওয়া যাবে না যে এই বৃত্তেও আছে আবার এই বৃত্তেও আছে, মানে সে ছেলেও হইছে আবার মেয়েও হইছে, এটা সম্ভব না। এটা হচ্ছে কি, যেমন এটা যদি হয় ছেলেদের সেট, এটা যদি হয় মেয়েদের সেট, তাহলে এটা কি একটা বর্জনশীল ঘটনা, কারণ একটা ছেলে কখনোই একটা এলিমেন্ট, এখানে মনে করেন 5টা এলিমেন্ট আছে, এখানে 5টা এলিমেন্ট আছে, এখানে 6-7টা এলিমেন্ট আছে, এইখানে যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা কোনোদিন এই বৃত্তের ভিতরেও ইনক্লুডেড এটা হইতে পারে না। এটা হচ্ছে বর্জনশীল ঘটনার ক্ষেত্রে। লিখে রাখেন, এটা হচ্ছে বর্জনশীল। আচ্ছা, আরেকটা ঘটনা আমরা লিখি কি জানো, স্বাধীন, তাই না? স্বাধীন ঘটনা কেমন দেখেন, স্বাধীন ঘটনা হচ্ছে এরকম। এটা একটা মানচিত্র, একটা ক্লাসরুম, এটা মনে করেন কত মালের ক্লাসরুম, এটা মনে করেন আদম আলীর ক্লাসরুম। তাহলে দেখেন এইখানে একটা বৃত্ত আছে, এখানে এই অনেকগুলো এলিমেন্ট আছে, সেটা ছেলে বা মেয়ে হওয়ার সম্ভাবনা। আর এখানে আরেকটা ক্লাসরুম, এখানে অনেকগুলো ছেলে বা মেয়ে আছে,
এখান Fully থেকে আলাদা। একটা প্রস্তুত করে দিলে সে ছেলে বা মেয়ে সম্ভবতা। এই দুইটা কি একটার উপর একটা একেবারেই ডিপেন্ড করে না, মানে কি এই দুইটা কি স্বাধীন ঘটনা? বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা এই পর্যন্ত? এক্ষেত্রে পুরা ফিল্ডই বা ক্ষেত্রই আলাদা। রাইট। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। জিনিসটা কিন্তু খুব কঠিন, কিন্তু আমি অনেক স্লো পড়াচ্ছি, সময় নিয়ে পড়াচ্ছি, এই জন্য মোটামুটি আপনারা বুঝতে পারছেন, কিন্তু বিষয়টা আসলে অনেক কঠিন। এই পর্যন্ত বুঝতে সহজ আমার- মনে হচ্ছে আর কি। মানে এটা বুঝতে, এটা ডেভেলপ করতে, এইটুকু নলেজ ডেভেলপ করতে আমার বহু সময় লাগছে, বহুদিন বহু কয়েক ঘন্টা, মানে কয়েকদিন গবেষণা করতেছি। স্যার আমাদের কাছে তো অনেক ইজি লাগতেছে স্যার। ইজি লাগতেছে কারণ আমি যে ওই যে চিন্তা কইরা যেসব জিনিস আমি চিন্তা করছি কয়েকদিন ধরে, সেগুলোর সামারিটা যে আমি আপনাদেরকে দিতেছি। কিন্তু আপনাকে যদি বলো তো বই পড়ে এটা আপনারা নিজে চিন্তা করেন, কল্পনা করেন, ক্লাসরুম নিয়ে কল্পনা করেন, ছক্কা নিয়ে কল্পনা করেন, এই বলের থলি নিয়ে কল্পনা করেন, তারপর কি এই যে সব জিনিস যদি আপনাকে বলা হয়তো আপনি নিজে নিজে চিন্তা করেন, তাহলে দেখেন মাথা ওলা যেত। স্যার বই থেকে ঘুমাই পড়তাম সবসময়। হ্যাঁ, একটা ভালো বেসিক হচ্ছে আমাদের আসলে। আসলে বই পড়ে স্যার স্যার- সবকিছু জানা যায় না, বোঝা যায় না। একটা মেন্টাল দরকার হয়। অ্যানালিটিক্যাল বিসিএস এর জন্যই তো স্যার আমরা। স্যার স্বাধীন ঘটনা যে স্যার দুইটা ঘটলো স্যার, ওই স্বাধীন ঘটনার মধ্যে আবার বর্জনশীল অবর্জনশীল হইতে পারে, মানে এরকম? একটা ঘটনা কখনোই একই সাথে বর্জনশীল হইলে সে স্বাধীন হবে না, বা অবর্জনশীল হইলে সে স্বাধীন হবে না। স্বাধীন ঘটনা কখনোই বর্জনশীল হবে না, কারণ বর্জনশীল মানে কি একটা হইলে আরেকটা হইতে পারবে না, কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে। মানে একটা ঘটনা স্বাধীন হইলে সে বর্জনশীল হইতে পারবে না, কিন্তু সে স্বাধীন হইলে সে অবর্জনশীল হইতে পারে কোন কোন স্পেশাল কেসে। আমরা অঙ্ক করলে দেখবো, আবার লেভেলের অঙ্ক যখন আসবে। কি বললাম আমি? একটা ঘটনা স্বাধীন হইলে, দুইটা ঘটনা স্বাধীন হইলে তারা কখনো বর্জনশীল হইতে পারে না, এটা 100% কনফার্ম, সকল ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু স্বাধীন হইলে কখনো কখনো অবর্জনশীল হইতে পারে, এটা আমরা দেখব। এই জন্য দেখবেন কোন কোন জায়গায় অবর্জনশীলের সূত্র আর স্বাধীনের সূত্র একরকম, আর শুধু বর্জনশীলের সূত্র আলাদা একরকম। বর্জনশীলের সূত্র খুব একটা প্রয়োগ হয় না, কারণ বর্জনশীলের সূত্রটা সহজ। সূত্রটা কি জানেন? এই এই টোটাল সেট হওয়ার সম্ভাব্যতা কত জানেন? এই সেট যোগ এই সেট, পিএ প্লাস পিবি। আর এখানে সূত্রটা কি জানেন? পিএ প্লাস পিবি মাইনাস পি এ ইন্টারসেকশন। ওই যে সেটের নরমাল সেটের সূত্র, আমি আপনাকে দেখাই, একটু লিখে দিই, কমনটা বাদ দিতে হবে। সূত্র লিখে দিই, তাহলে আপনারা পারবেন। লেখেন সম্ভাব্যতার যোগ সূত্র, মুছে দিলাম আমি, হ্যাঁ আপনারা লেখা আছে খাতায়, লিখেন সম্ভাব্যতার যোগ সূত্র। আমি এগুলো রাখলাম, তারপরে রেখে আমি লিখি। লেখেন সম্ভাব্যতার যোগ সূত্র। যোগ বা সংযোগ, এক কথায় সংযোগ সূত্র। সংযোগ সূত্রটা কি? আচ্ছা আপনাদের তার আগে একটু বলে নিন, যারা বহুদিন ধরে গণিতের বাইরে আছেন, এই ইন্টারসেকশন, এই চিত্রটাকে বলা হয় ইন্টারসেকশন। যেটা এই চিত্রটা মানে কি? ইংলিশে লেখা হয় ছেদ করা। ইন্টারসেকশন মানে ছেদ করা, মানে কমন করা, ইন্টারসেকশন। অথবা বলা হয় কমন। ক্যাপ, অথবা বলা হয় কমন, অথবা বলা হয় বাংলায় বলা হয় যেমন এবং, এবং দিয়ে যখন প্রকাশ করা হয় এবং। দেখেন এই যে এখানে একটা উপাদান, সে ছেলে এবং মেধাবী, ছেলে এবং মেধাবী, এইটুকু হচ্ছে এই যে এ ইন্টারসেকশন বি, এটা এ ইন্টারসেকশন বি। আর যদি বলা হতো ইউনিয়ন, এটাকে বলা হয় ইউনিয়ন। চিহ্নটাকে সংক্ষেপে বলা হয় কাপ। দেখেন এটা কি ক্যাপের মতো না? ক্যাপ কি উল্টা দিকে থাকে, মাথার মধ্যে এরকম ক্যাপ উল্টা দিকে থাকে, আর কাপ কি এরকম থাকে নিচের দিকে, ইউর জি। মতো থাকে কাপ, পানি ভরা থাকে, এই জন্য ইউনিয়ন। অথবা বলা হয় কাপ, সংক্ষেপে অনেক সময় বলা হয়। অথবা বলা হয় কি অথবা, অথবা, তাই না? আচ্ছা যদি বলা হয় এই ক্লাসের ক্ষেত্রে একটা ছেলে, একটা ছাত্র, সে ছেলেও হইতে পারে অথবা মেধাবীও হইতে পারে, তাইলে অথবা, যখন অথবা বলবে তখন কিন্তু এই যে এটা চলে আসবে, তখন কি যদি এইখানে পড়ে তাহলে কি সে ছেলে অথবা মেধাবী কমন করছে না, সূত্র লজিক অ্যাপ্লাই করছে না, মানে শর্ত পূরণ করছে না? করছে। কারণ কি এখানে কি এখানে উপাদানটা কি? সে ছেলে। আবার এখানের উপাদানটা কি? সে মেধাবী। তাহলে এটাও শর্ত পূরণ করছে। এখান থেকে যদি আমি চোখ বন্ধ করে একটা ছেলে নেই, ছাত্র নেই, সে কি হবে? ছেলে হবে।
তাহলে কি শর্ত পূরণ করছে? কারণ আমি বলে দিচ্ছি কি ছেলে অথবা মেধাবী যে কোনো একটা শর্ত পূরণ করলেই আমরা তাকে গ্র্যান্ট করব। তাহলে এখান থেকে একটা ছেলে চোখ বন্ধ করে ছাত্র নিলে সে হচ্ছে ছেলে, আমরা মেনে নিছি, ওকে, সে এই সাইডের সদস্য সে। আবার এখান থেকে চোখ বন্ধ করে একটা ছাত্রকে নিয়েছি, সে হয়েছে কি মেধাবী, ছেলে নামে আমি জানি না কিন্তু মেধাবী। তাহলে আমরা কি করছি, এই উপাদানটাকে আমরা মেনে নিছি, বলছে হ্যাঁ এটাও এই সাইডের সদস্য। আবার এইখান থেকে আমি একটা উপাদান চোখ বন্ধ করে নিছি, সে কি, সে হচ্ছে একই সঙ্গে ছেলে এবং মেধাবী, মানে মেধাবী ছেলে। তাহলে এও কি এই ছেলে অথবা মেধাবী দুইটার যে কোনো একটা সূত্র, যে কোনো একটা পূরণ করছে না শর্ত, একটা না সে দুইটাই শর্ত পূরণ করছে, তাহলে তাকেও আমরা নিব। মানে কি এই যে পুরো সেটটা আছে এই পুরোটার মধ্যে যে কোনো এক যেটা, সেটা কি, সেটাই হচ্ছে আমার ইউনিয়ন বি। এই যেটা আমি আবার লিখি, আবার অন্য একটা সবুজ কালি দিয়ে আমি এটা লিখি, এই যেটা, এই যে বড় যে সেটটা এটা, এই ফুল যে সেট এটা, এই যে সেটটাকে বলা হবে এ ইউনিয়ন বি। বুঝতে পারছেন কিনা? এই যে বড়টা, এই ফুল সেটটা, এটাকে বলা হয় এ ইউনিয়ন বি। আচ্ছা আপনারা কি খেয়াল করছেন যে এই অংশটুকুর যে এই ইন্টারসেকশন বি, এখানে এই একই উপাদান যে দুইবার আছে, আপনারা কি খেয়াল করছেন? একই উপাদান দুইবার মানে কি আমি বলতে চাচ্ছি, যে এইখানে এই এর কিছু উপাদান আছে এখানে, আবার বি এরও কিছু উপাদান আছে এখানে। ফলে আমরা যদি এই এ ইউনিয়ন বি কে নিতে চাই, এ ইউনিয়ন বি এর মানটা কত খুঁজে বের করতে চাই, তাহলে এদের এই শুধু এ এটা আমরা আলাদাভাবে যোগ করব, এর সঙ্গে শুধু বি আলাদাভাবে যোগ করব, তার সাথে এই যে এই অংশে যে রিপিটেশন আছে, এই অংশে যে রিপিটেশন আছে, এই দুইটা রিপিটেশনের মধ্যে যে কোনো একটা নিব। আমি আবার দেখাচ্ছি, এটাও শেয়ার করছি দাঁড়ান। আগে এটা আপনারা লেখেন, ইন্টারসেকশন হচ্ছে এটা, এবং আর ইউনিয়ন হচ্ছে অথবা। এবং আর অথবার পার্থক্য কি, এবং হইলে এই যে এখানের উপাদানগুলো শুধু পড়বে, আর অথবা হইলে এইখানের 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 সবগুলো উপাদান আমরা নিব। আগে এটা বলেন ইউনিয়ন এবং ইন্টারসেকশন বুঝেন না এমন কেউ আছেন কিনা? ইন্টারসেকশন মানে এবং যখন আমরা বলবো তখন হচ্ছে কি এই মাঝখানের উপাদানগুলো শুধু নিব, মানে যে দুইটা শর্ত পূরণ করছে সে ছেলেও এবং মেধাবীও, এই দুইটাই যখন পূরণ করবে তখন আমরা এই এবং এর ইয়েটা নিব। আর অথবা যখন বলবে তখন আমরা কাকে নিব, সে ছেলেও যদি হয় তাহলেও তাকে নিব, মেয়েও যদি হয় তাহলেও তাকে নিব, মেধাবী হইলেও তাকে নিব, অমেধাবী হইলেও তাকে নিব। মানে অথবা বললে আমরা কি করব, সব উপাদানকে নিব, যাকে পাবো তাকে নিব। আর এবং যখন বলবে তখন আমরা শুধু তাদেরকে নিব যাদের মধ্যে দুইটা কোণই আছে, তাদেরকে আমরা নিব। আপনারা কি বুঝতে পেরেছেন নাকি পারেন নাই? জি। আচ্ছা, তাহলে এই ইন্টারসেকশন এবং ইউনিয়ন আমরা বুঝলাম, সেটে আসলাম। সম্ভবত সংযোগ সূত্রটা আমরা লিখি, যে সংযোগ সূত্রটা কোন ক্ষেত্রে, সংযোগ সূত্র 1 নাম্বার লিখি আমরা। 1 নাম্বার সংযোগ সূত্রটা কোন ঘটনার ক্ষেত্রে? প্রথমে আমরা লিখি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে। বর্জনশীল ঘটনার ক্ষেত্রে লেখেন দুটি আলাদা ঘটনা, আলাদা ঘটনা ঘটার সম্ভাব্যতা যথাক্রমে পি এ, পি ব্র্যাকেট এ এবং পিবি হলে তাদের যে কোনো একটি ঘটনার সম্ভাব্যতা, ফলে তাদের
যে কোনো একটি ঘটার সম্ভাব্যতা যে কোনো একটি মানে জন্য কি, যে কোনো একটি মানে হচ্ছে অথবা এ অথবা বি, আর অথবা মানে কি একটু আগে লিখেছিলাম, অথবা মানে হচ্ছে ইউনিয়ন, সবগুলো রাইট। আমরা এটাকে লিখবো পি এ ইউনিয়ন বি সমান সমান কি পি এ, এই যে এটা PA এটা হচ্ছে A, এটা হচ্ছে বি, তাহলে এটা পি এ আলাদা পি এ প্লাস এটা হচ্ছে পি বি, এটা হচ্ছে কি যে কোনো একটি ঘটনার সম্ভাব্যতা, যে কোনো একটি বললে আমরা কি হবে অথবা, আর যদি বলতো উভয়টি ঘটনার সম্ভাব্যতা মানে কি ওই যে এবং, উভয়টি মানে কি যে কমন, উভয় শর্তকে পূরণ করছে এটা, তাই বর্জনশীল ঘটনা আমরা বলেই দিচ্ছি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে, তাই বর্জনশীল ঘটনার ক্ষেত্রে এই কমন কোনো উপাদান আছে নাই, তাহলে কমন উপাদান নাই সেটা কি হবে জিরো হবে না। 0 আর কমন উপাদানকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এটা দিয়ে প্রকাশ করি, এই যে এ ইন্টারসেকশন বি, তাহলে লিখে রাখেন, এটা আমরা লিখে রাখি যে দুটি একসঙ্গে ঘটার সম্ভাব্যতা সেটা জিরো হবে, এই যে পি আই ইন্টারসেকশন বি এগুলো জিরো হবে, লিখে রাখেন, লেখেন স্যার এটা সঙ্গে লিখবো? এটা নিচে লিখে রাখতে পারি, নিচে লিখি আমরা ওইটা আমি আলাদা লিখতে চাইছিলাম, আগে সংযোগ সূত্র দুইটা বর্জনশীল আর অবর্জনশীল লিখতে চাইছিলাম, কিন্তু পরে লিখলে হবে কি আপনাদের মনে রাখতে ঝামেলা হবে, এই জন্য নিজেই লিখে রাখি, একসঙ্গে লিখে রাখি, আমরা সংযোগ সূত্রটা একসাথে লিখছি, ওইটাকে বলা হয় কি, ওইটাকে বলা হবে আবার গুণন সূত্র, আমরা সংযোগ সূত্রের ভিতরে আলাদা করে গুণন সূত্র লিখি, লেখেন এটাকে বলা হয় গুণন সূত্র। এই বর্জনশীল ঘটনার ক্ষেত্রে গুণন সূত্র, বর্জনশীল ক্ষেত্রে গুণন সূত্র, গুণন সূত্র কি, দুটি ঘটনার উভয়টি ঘটার সম্ভাব্যতা, সম্ভাব্যতা পি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0, অথবা এভাবে লিখতে পারেন সমান সমান পি এ ইনটু ক্রস চিহ্ন দিলাম গুণ পি এ গুণ পিপি সমান সমান এটা 0 হবে না, কিন্তু আমরা যদি সংখ্যা দিয়ে প্রকাশ করি, মনে করেন পি এর মান 1/4, পিবি এর মান 1/3, গুণ করলে তো একটা মান চলে আসবে, কিন্তু মান তো আসতে দেওয়া যাবে না, তাহলে আমরা এটা কেটেই দিই বরং, এটা আমরা না লিখি তাহলে কনফিউজ হয়ে যাবে, এটা থাক, আমরা এটা লিখলাম না, আমরা ডাইরেক্ট লিখলাম 0, পি এ ইন্টারসেকশন বি হবে কি 0, আমরা ফাঁকা সেট লিখতে পারি না, হ্যাঁ হ্যাঁ ফাঁকা সেটের মান কি 0? ফাঁকা সেটের উপাদান নাই, ফাঁকা সেটের মধ্যে কোনো উপাদান নাই, ফাঁকা সেটের উপাদান সংখ্যা 0, ফাঁকা সেটের মান 0 না, 0 বসালে সেটা ফাঁকা সেট হয় না, ফাঁকা সেটের উপাদান সংখ্যা 0। আচ্ছা আচ্ছা বর্জনশীল ঘটনা গেল, আমরা এবার অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে আসি, এটা হচ্ছে মেইন সূত্র, কারণ অবর্জনশীলটা অঙ্ক বেশি আসে, বর্জনশীলটা আসে না, কারণ বর্জনশীলটা সহজ। এবার লেখেন 3 নাম্বার, লেখেন অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে যোগ সূত্র, যোগ সূত্রটা কি, সবগুলো উপাদান আছে সেটাকে আমরা নিব, মানে কি আগের মতোই যোগসূত্র কি ছিল, যোগসূত্র ছিল কি যে কোনো একটি ঘটার সম্ভাব্যতা, তাই না, এগুলো কি যে কোনো একটি,
যে কোনো একটি ঘটার সম্ভাব্যতা পি এ ইউনিয়ন বি, আগের মতোই ওখানে ছিল যে কোনো একটি ঘটার সম্ভাব্যতা, এখানেও এই পি এ ইউনিয়ন বি ছিল, এখানেও এ ইউনিয়ন বি সমান সমান কি, শুধুমাত্র সূত্রটা একটু পার্থক্য হবে। এটা কেমন, পার্থক্যটা কেমন হবে লিখি আমরা। আগে ছিল পি এ প্লাস পিবি, আমরা একটু আগে লিখি, আগে ছিল পি এ প্লাস পিবি, এখানে বাড়তি থাকবে কি জানেন, মাইনাস পি এ ইন্টারসেকশন বি মাইনাস। এই যে এইটুকু নতুন আসছে, এই অবর্জনশীল গণনার ক্ষেত্রে এইটুকু নতুন আসছে, এইটুকু আমরা মাইনাস করে দিচ্ছি। কেন মাইনাস করছি এটা পরে বলবো, আগে গুণন সূত্র লিখে রাখি। 4 নম্বর সূত্র লেখেন, গুণন সূত্র। অবর্জনশীল গণনার ক্ষেত্রে গুণন সূত্র, এগুলো বইয়ে নাই, দেখছেন বইয়ে কিভাবে যে বই বানাইছে এরা আল্লাহই জানে। ছয়শো 95 মনে হয় আছে কিছুটা বেশি। আচ্ছা আমরা এখানে বইয়ে রাখছি, আমরা নিজেরা বলি, যে নিজেরা এতক্ষণ যা আলোচনা করলাম তার প্রেক্ষিতে বলি। গুণন সূত্রটা কি, আগে ছিল কি অথবা, যখন ছিল অথবা মানে কি যে কোনো একটি, এ অথবা বি যে কোনো একটি। আর এখন আমরা গুণন সূত্রে কি বলছিলাম আগের বার, এইবারও তাই বলবো, ওই অবর্জনশীলের ক্ষেত্রে যা বলছিলাম এখনো তাই বলবো। গুণন সূত্রটা কি, দুটি ঘটনার উভয়টি ঘটনার সম্ভাব্যতা, দুইটাই ঘটবে, কমন করবে, এই যে এইটুকু কমন করবে, মানে সে ছেলে হবে আবার মেধাবীও হবে। লেখেন উভয়টি, উভয়টি ঘটার সম্ভাব্যতা to P A intersection B, এটা 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 হচ্ছে P intersection B। তারা কারা, উভয়টি ঘটার সম্ভাব্যতা। আচ্ছা আমরা এখন প্রশ্ন করছিলাম, একটু আগে বলছিলাম যে মাইনাসটা কেন করলাম, এই মাইনাসটা আমরা একটু ব্যাখ্যা করব নাকি করব না, না করলেও মনে চলবে, আপনারা সূত্রটা বসাই দিলে আপনারা পারবেন, ডাইরেক্ট সূত্র বসাই দিবেন পারবেন, অঙ্ক হয়ে যাবে। কিন্তু বোঝা কি দরকার আছে কেন মাইনাসটা করলাম, যেহেতু গ্রহণযোগ্য দুইটাই আসতে পারে। আচ্ছা একটু বোঝাই দিই, ঠিক আছে একটু সুপার বোঝাই দিই। স্পেশালি বলা যেতে পারে স্যার। আমি কি একটা প্রশ্ন করব? হ্যাঁ প্রশ্ন করেন। এখানে যে আমরা লিখলাম যে বর্জনশীল ঘটনার মধ্যে মানে গুণনের যে সূত্রটা, সেটা হচ্ছে উভয়টি ঘটার সম্ভাব্যতা। যখন কোনো ঘটনা উভয়টি ঘটে তখন তো সেটা অবর্জনশীল, তাহলে সেটা বর্জনশীলের মধ্যে কেন আসবে? এক, আর হচ্ছে যদি বর্জনশীলের মধ্যে আসার কারণে ফলাফল 0 হয় তাহলে আমরা সেটা বর্জনশীলে কেন আলোচনা করব? আচ্ছা এটার কারণ হচ্ছে বর্জনশীলের মধ্যে কখনো কমন পড়তে পারে না, আর কমন পড়তে পারে না বলেই 0 হয়েছে। কথাটা অনেকটা এরকম, তাহলে তো আমরা এটা আলোচনা না করলে হয়, আলোচনা না করলে হয়তো, আলোচনা না করলে হয়তো, এটাই জিজ্ঞেস করা ছিল আর কি। ঠিক আছে আলোচনা না করলে হয়তো, উভয়টি ঘটলে তো সেটা অবর্জনশীল হয়ে যায় না, তাহলে তো আমার এটা বর্জনশীল আসবেই না। রাইট, আলোচনাটা কেন করলাম, সাপোজ সবার জন্য করছি না ঠিক আছে, সবার জন্য করছি। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এরকম মানে বিষয়টা এরকম যে আমার কাছে কোনো বল নাই, তাহলে আছে কয়টা বল, 0টা বল আছে, বিষয়টা এরকম আর কি। আমার কাছে কোনো বল নাই আমি বলে দিছি, তার মানে আছে যদি বলি তাহলে কয়টা বল আছে, 0টা বল আছে, বিষয়টা এরকম। বললে ভালো, সব অনেকে বুঝতে কষ্ট হয় না আবার। আচ্ছা এটা বলি দেখি যদি কেউ বুঝে আর কি, এটা এই কেন এটা মাইনাস করলাম,
ধরেন এর মধ্যে উপাদান আছে কয়টা আর বি এর মধ্যে আছে কয়টা? এর মোট উপাদান মনে করেন মোট আছে ধরেন 7টা। 7টা কয়টা? এখানে আছে 5টা, এখানে আছে 2টা। এর উপাদান 7টা। আর বি এর উপাদান আছে মনে করেন মোট 10টা। এখানে আছে 2টা, এখানে আছে কয়টা? 8টা। এখানে কি 2 প্লাস 8 আর এটা কি 2 প্লাস 5। কার কোনো কোশ্চেন আছে বুঝতে এটা এখানে? এই সেটের মোট উপাদান 10টা। এটা হচ্ছে কি ছেলেদের সেট মনে করেন, এটা হচ্ছে কি মেধাবীদের সেট। এই যে 5 জন এরা কি শুধু ছেলে কিন্তু মেধাবী না। আর এই যে 8 জন এরা কি শুধু মেধাবী কিন্তু ছেলে না, মানে মেধাবী মেয়ে। আর মাঝখানের যে 2 জন এরা কি ছেলেও এবং মেধাবীও, মানে মেধাবী ছেলে 2 জন, মেধাবী না শুধু ছেলে 5 জন, ছেলে না শুধু মেধাবী 8 জন, মেধাবী এবং ছেলে 2 জন। বলেন কারো কোনো বুঝতে কোশ্চেন আছে? বুঝতে পারছি স্যার। জায়গা থেকে মোট মেধাবী আছে 10 জন ক্লাসের মধ্যে, আবার মোট ছেলে আছে 7 জন। মোট ছেলে আছে 7 জন, মোট মেধাবী আছে 10 জন। এখন বলেন তো ওই ক্লাসের মধ্যে মোট ছাত্র সংখ্যা কতজন? কে বলতে পারেন? আইকিউ মোট স্যার ছাত্র 11 জন। হ্যাঁ 11 জন। 11 জন। জন। কি হইলো? স্যার 2টা প্লাস করে পরে এখান থেকে 2 মাইনাস করে দেওয়া হয়েছে 8 আর 5 যোগ করে। আচ্ছা 8 আর 5 যোগ করে 13 মাইনাস করছেন, এখানে ভুল হয়েছে। ভুলটা কি করা দরকার ছিল? করা দরকার ছিল কি জানেন? 7 আর 10 যোগ করে এই দুইটা মাইনাস করা দরকার ছিল। 7 আর 10 যোগ কইরা পরে দুইটা মাইনাস করা দরকার ছিল। মানে আমি কি করলাম দেখেন, 2 প্লাস 5 এই সেটটা যোগ করলাম, সবগুলো এটা কিসের সেট? এটা হচ্ছে সবগুলো ছেলের সেট, প্লাস মেধাবীদের সেটটা কোনটা? 2 প্লাস 8, 2 প্লাস 8। তাহলে এই যে 2 জনকে আমরা কি করলাম বলেন তো? 2 বার লিখলাম না? জি স্যার। এটা কি? এটা কারা? এটা হচ্ছে 7 জন ছেলেদের সেট। মোট ছাত্র মানে কি ছেলেদের সেট, এটা কি? আর এটা কি 10 জন। এটা হচ্ছে মোট মেধাবীদের সেট। মোট ছেলেদের সেট 7 জন, মোট মেধাবীদের সেট 10 জন। কিন্তু আমরা চাচ্ছি মোট ছাত্রের সেট। তাহলে মোট ছাত্র কি 10 আর 17 7 যোগ করলে 17 জন কি आंसर? মোট ক্লাসে কি ছাত্র 17 জন আছে? না কম আছে স্যার। কম আছে, 17 জন তো নাই। আচ্ছা কয়জন 17 জানেন? মাইনাস 2 রাইট, এই যে 10 প্লাস 7 মাইনাস করতে হবে 2 কে। 2 এই 2 কে মাইনাস করব কেন বলেন তো? এই যে আমি 7 আর 10 যোগ করছি, এখানে কি করছি বলেন তো? এই যে 2টা স্যার উভয়ের মধ্যে আছে। রাইট, এই 7 এর মধ্যে 2 লুকায় আছে, আবার এই 8 জনের মধ্যে 2 লুকায় আছে। ওই একই ব্যক্তিকে আমরা কি করছি? 2 বার গুনছি। 2 বার গোনার কারণে টোটাল হইছিল। বুঝতে পারছেন কিনা? স্যার বুঝতে জি স্যার। পারছি। জি স্যার। একজন ছেলে ছিল মেধাবী, তাকে আমরা ধরছি এখানে, আবার একজন মেধাবী ছিল যে ছেলে। ওই একই ব্যক্তিকে আমরা ছেলে মেধাবী আবার মেধাবী ছেলে বলে 2 বার গুণ করছি, আমরা 2 বার কমপ্লিট নিছি। তখন আমরা দুইটা ক্লাসের মোট ছাত্র যোগ করে, দুই টাইপের মোট ছাত্র যোগ করে 17 জন ছিল। কিন্তু এর মধ্যে ওই 2 কে যে আমরা এক জিনিসকে 2 বার নিছি, তাহলে যে কোনো একবার মাইনাস করে দিতে হবে। ধরলাম আমি এই দুইটা মুছে দিলাম, এই জন্য আমি -2 করলাম। অথবা ধর যদি বলি এই দুইটা আছে, আমি এই দুইটা বাদ দিলাম, তাইলে এই যে 2 মাইনাস করতে হবে। একবার যে কোনো একটাকে মাইনাস করে দিতে হবে। তাইলে এখন হচ্ছে আমার রিয়েল ছাত্র সংখ্যা আমরা পাইছি। এটা হচ্ছে আসল ছাত্র। 5 2 8, 5 2 7, 7 8 15, এটা হচ্ছে आंसर। এই 15, এটা হচ্ছে আমার आंसर। কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে বলুন তো এই 5টা কারা? এরা হচ্ছে শুধু এ, মানে কি ছাত্র শুধু ছাত্র ছেলে ছেলে, জি। ছেলে। কিন্তু মেধাবী না। আর এই 8 জন কি শুধু মেধাবী কিন্তু ছেলে না। আর এই 2 জন কি ছেলেও আবার মেধাবী। এবং মেধাবী। হ্যাঁ, সবচেয়ে বেশি যে অঙ্কগুলো আছে বিভিন্ন সম্ভাব্যতায়, এগুলো আবার বলি। মনে করেন এখানে বললো যে একটা ক্লাসে অঙ্কে পাস করে 7 জন, এই যে 7 জন। আবার বললো বাংলায় পাস করে 10 জন। বাংলায় পাস করে 10 জন। যদি বলে যে বাংলা এবং
অঙ্ক উভয় বিষয়ে পাশ করে 2 জন, উভয় বিষয়ে পাশ করে 2 জন। যদি বলে শুধু বাংলায় পাশ করে কয়জন, তাহলে শুধু বাংলাটা কি করবেন, এই মোট 10 জন থেকে, বাংলায় ছিল 10 জন, মোট 10 জন থেকে কমন 2 জন বাদ দিলে আমরা কি পাবো, 8 জন হচ্ছে শুধু বাংলা। আর শুধু শুধু গণিতে কারা, এই 5 জন, মানে মোট ছাত্র 7 জন থেকে এই কমন 2 জন বাদ দিলে কি পাবো আমরা, শুধু গণিতে পাশ করছে কারা, এটা পাবো। আবার যদি বলে এই ক্লাসে মোট ছাত্র কতজন ছিল, তাহলে কি করতে হবে, মোট ছাত্র 7 আর 10 যোগ করে ওই কমন যে 2 জন, মানে বাংলা এবং মাইনাস গণিত করতে হবে। দুই বিষয়ে পাশ করে, ওটা মাইনাস করে দিব। জি স্যার, সূত্র বুঝতে পারলাম। একটাই, এই যে PA প্লাস PB মাইনাস PA ইন্টারসেকশন B, এই সূত্রটা হচ্ছে আপনারা হাফেজের মতো মুখস্থ করে রাখেন, যদিও নতুন কিছু এখনো শিখি নাই, এগুলো ক্লাস 9 এর কথাবার্তাই। আচ্ছা, এবার আমরা স্বাধীন ঘটনার সূত্রগুলো লিখি, দেখেন স্বাধীন ঘটনার ক্ষেত্রে 5 নম্বর সূত্র। প্রিলির বেসিক আর রিটেনের বেসিক তো একই না, নতুন করে তো হ্যাঁ, আর- রিটার্ন হয়ে যাচ্ছে তো, আচ্ছা, আপনাদের রিটার্ন হয়ে যাচ্ছে কিন্তু। স্যার 4 নাম্বার যে সূত্রটা লিখলেন স্যার, অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে গুণন সূত্র হচ্ছে উভয়টি ঘটার সম্ভাবনা সমান সমান P ইনটু A ইন্টারসেকশন B, শুধু এইটুকুই? হ্যাঁ, এটুকুই, আগেরটাই তো ছিল এইটুক সমান সমান 0, এইটাই কিছু ব্যবহার করা হবে না? সমান সমান 0, আর এটাতে সমান সমান বলে দেওয়া থাকবে, এটুকুর মান বলে দেওয়া থাকবে, কিন্তু কখন গুণ করে বের করতে হবে সেটা হচ্ছে স্বাধীন ঘটনার ক্ষেত্রে বলে দেওয়া থাকবে না, আলাদাভাবে বের করতে হবে। আমরা স্বাধীন ঘটনাটা যাই, তাহলে বুঝবো। দেখেন স্বাধীন ঘটনার ক্ষেত্রে গুণন সূত্র, স্বাধীন ঘটনার ক্ষেত্রে গুণন সূত্র, A এবং B স্বাধীন ঘটনা হলে দুটি একত্রে, মানে দুটি ঘটনা একসঙ্গে ঘটার সম্ভাব্যতা, মানে দুইটাই ঘটবে। আলাদা একদিনে ক্লাসরুম, প্রথমালির পাঠশালায় একটা নিলাম সে মেধাবী, আবার সগীরউদ্দিনের ক্লাস নিলাম সে মেধাবী। প্রথমালির পাঠশালায় মনে করেন 100 জনের মধ্যে 90 জন মেধাবী, তাহলে 9/10 প্রবাবিলিটি। আর সগীরউদ্দিনের পাঠশালায় মনে করেন 100 জনের মধ্যে 20 জন মেধাবী, তাহলে 2/10 সম্ভাব্যতা। তাহলে বললো আমি একটা ছাত্র নিলাম এখান থেকে, আর একটা ছাত্র নিলাম এখান থেকে, এই দুইটা মেধাবী হওয়ার সম্ভাব্যতা কত, দুইটা ছেলে মেধাবী হবে, এই সম্ভাব্যতাটা কত? দুটি একত্রে ঘটার সম্ভাব্যতা, PA না, এটাকে বলা হয়, প্রকাশ করা এইভাবে, PA ইন্টারসেকশন B। একত্রে মানে কি, এবং একত্রে, একত্রে আছে বলেই কি এই ইন্টারসেকশন আসছে। যদি বলতো যে কোনো একটি, তাহলে আসতো আমার ইউনিয়ন, যেতে একত্রে বলেছে এই জন্য আসছে কি ইন্টারসেকশন। সূত্রটা কি, PA ইনটু কি PB, গুণ হবে, গুণ দিলে কি হবে, সম্ভাব্যতার মানটা কি বেড়ে যাবে না কমে যাবে? বেড়ে যাবে, স্যার কিছু অংশ বোর্ডের বাইরে চলে গেছে। বেড়ে কমে যাবে যাবে, গুণ হলে। কমে যাবে, গুণ হলে কমে যায়, কমে সম্ভাব্যতার যাবে। ক্ষেত্রে গুণ হলে কমে যায়, কেন বলেন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ এগুলো সবই কি, এগুলো সবই হচ্ছে ভগ্নাংশ, হর বড়। দেখেন একটা ছিল মনে করেন 1/3, আরেকটা ছিল 1/4, গুণ করলে কত হবে 1/12। বলেন তো 1/12 বড় নাকি এই দুইটা বড়? 1/3 গুণফলটা কি ছোট, গুণফলটা কমে গেছে। 1/3 বড়। হ্যাঁ, 1/12 টা কি ছোট, ছোট হয়ে গেছে, ছোট, মানে ছোট। গুণ করার ফলে সম্ভাব্যতা কি আরো কমে গেছে। আমি জি, কালকে জি। বলেছিলাম যে যত বেশি শর্ত দিব তত সম্ভাব্যতা কমে যাবে, পাস করার সম্ভাব্যতা কমে যাবে। একটা আপেলকে 12টা ভাগ করলাম, রাইট, একটা আপেলকে মানে 3 ভাগ করলাম। যদি বলতাম যে প্রথম আলির ছাত্র পাস করার সম্ভাব্যতা 1/3, এখানে শেষ, আর কোনো শর্ত নাই।
কিন্তু আমি যদি এর সাথে আরেকটা শর্ত জুড়ে দেই যে কদম আলীর একটা ছাত্র পাশ করতে হবে, আবার গোলাপ মিয়ার একটা ছাত্র নিলাম সেটাকেও পাশ করতে হবে, সেটা সম্ভবত আবার 1/4। দুইটা শর্ত যখন ফিল আপ করবে, এই শর্তটা ফিল আপ করা কি, দুইটা ফিল আপ করা কি কঠিন, শর্ত বেশি দিলাম আমি, এই জন্য কি সম্ভবতার টোটাল মানটা কি কমে যাবে, এই জন্য কি গুণ হয়েছে। ওই যে কালকে মুদ্রা দিয়ে প্রকাশ করছিলাম না, দেখেন দুইটা মুদ্রা আলাদাভাবে দুইবার ক্রস করা, এটা কি, এটা হচ্ছে স্বাধীন ঘটনা। খেয়াল করেন, দুইটা মুদ্রা অথবা একটা মুদ্রাকে আমি আলাদা দুইবার ক্রস করা, এটা কি স্বাধীন ঘটনা। স্বাধীন। প্রথমবার মারলে আমার মাথা উঠবে না, হেড উঠবে না, টেইল উঠবে, শাপলা উঠবে না, মানুষ উঠবে। সেটার সাথে দ্বিতীয়বার মারলে কি উঠবে তার কোনো সম্পর্ক নাই, নির্ভর করে না, এই জন্য এটা কি স্বাধীন ঘটনা। কিন্তু একটা মুদ্রাকে একবারই যদি আমি মারি তাহলে মাথা উঠবে না, টেইল উঠবে, এটা কি, এটা কিন্তু বর্জনশীল, নট অবর্জনশীল, এটা বর্জনশীল। কারণ মাথা উঠলে কখনোই লেজ উঠতে পারে না, ঠিক কিনা? একসাথে দুটো জি উঠতে স্যার। পারে না। রাইট। জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে যদি দাঁড়িয়ে থাকে পয়েন্টটা, হ্যাঁ হ্যাঁ, পয়েন্টটা যদি দাঁড়িয়ে থাকে সোজা হয়ে, ও আচ্ছা, ওইটা তো অ্যাবনরমাল, একটা ঘটতে হবে ধরে নিছি আমরা, একটা ছাত্রকে নিতে হবে। এখন যদি বলেন দৈব চয়নে আমি কদমালির পাঠশালা থেকে একটা ছাত্রকে তুলতে গিয়ে কোনো ছাত্রকে তুলতে পারলাম না, ছাত্রগুলো হাত ফসকে গেছে, তাহলে তো আর অঙ্ক করা যাবে না। অঙ্ক করতে হলে ধরে নিতে হবে একটা ছাত্রকে আমি চোখ বন্ধ করে তুলতে পেরেছি, দৈব চয়ন। দৈব চয়ন মানে কি, দেবতা, দেব দেব দৈব, জিন আসছে মনে করেন, জিন এসে আমার ছাত্রদের মধ্যে একজনকে খপ করে নিয়ে গেছে। বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা আমরা সব বুঝে গেছি, এখন আর থিওরি নাই, আমরা অঙ্ক করলেই পারি। চলেন আমরা অঙ্ক করি। স্যার স্বাধীন ঘটনার ক্ষেত্রে সংযোগ সূত্র হবে না কোনো, না হয় না? স্বাধীন ঘটনার সংযোগ সূত্র নাই। সংযোগ সূত্র হচ্ছে বর্জনশীলে। রাইট। আচ্ছা, পূরক সম্ভাব্যতা লিখে নিই, পূরক সম্ভাব্যতার পূরক সূত্র, পূরকটা আসলে লেখা লাগে না, তারপরে লিখে রাখি, লেখেন পূরক সূত্র। পূরক সূত্রকে কি দিয়ে প্রকাশ করা হয়? এ ঘটার সম্ভাব্যতা পিএ, কেউ তো মিউট করে নাই, প্লিজ মিউট করেন। আর এ না ঘটা না ঘটাকে কি বলা হয় জানেন? পিএসি, এর উপরে সি, ছোট করে সি লিখতে হবে। এই সিটার মানে কি জানেন? কমপ্লিমেন্টারি। স্যার অনেক সাউন্ড আসছে। হ্যাঁ, আচ্ছা সবাই একটু মিউট করেন। এ না ঘটা সম্ভবত হচ্ছে কি পিএসি, সি মানে কমপ্লিমেন্টারি। এটাকে অনেক সময় সি দিয়ে প্রকাশ করা হয়, অনেক সময় কমে প্রকাশ করা হয়, পিএ এই ড্যাশ ড্যাশ চিহ্ন বা প্রাইম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। সেটা কি পিএসি, এটা কি হবে জানেন? 1 মাইনাস পিএ। কেন বলেন তো? কোন একটা ঘটনা ঘটার এবং না ঘটার মোট সম্ভাব্যতা ছিল 1, কালকে বলেছিলাম মোট অংশ কি 1। তাহলে ঘটনা ঘটবে আবার ঘটবে না, দুইটা মিলে কি হবে 1 হবে। তাহলে যদি বলি ঘটবে না, এটা কত? 1 মাইনাস ঘটার সম্ভাব্যতা। অথবা এটাকে এভাবেও লিখতে পারি, এটা এক নাম্বার, এটাকে এভাবেও লিখতে পারি পিএ প্লাস পিএসি সমান সমান 1। ঘটনা ঘটার সম্ভাব্যতা, এটা হচ্ছে ঘটনা না ঘটার সম্ভাব্যতা, দুইটা মিলে হবে 1। দেখেন আমার ক্লাসে ছেলে আছে মনে করেন 20টা, আর ছেলে ছাড়া অন্য উপাদান আছে মনে করেন 30টা, মোট 50টা। তাহলে যদি বলি ছেলে হওয়ার সম্ভাব্যতা কত? 20/50। যদি বলি ছেলে না হওয়ার সম্ভাব্যতা কত, তাহলে 1 মাইনাস 20/50 কত হয় আনসারটা? আনসারটা 30/50, মানে ওই যে মেয়ে আছে 30 জন। আচ্ছা, এটা গেল। আরেকটা সূত্র লিখে রাখা দরকার, সেটা হচ্ছে তিনটা ঘটনার ক্ষেত্রে সম্ভাব্যতার সংযোগ সূত্র, তিনটা ঘটনা।
লেখেন তিনটি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সংযোগ সূত্র। এটা কেমন? পি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কি হবে? কেউ কমন সেন্স থেকে বলেন তো, বর্জনশীলের ক্ষেত্রে দুইটার সময় কি ছিল? পি এ প্লাস পিবি। তাহলে তিনটার সময় বর্জনশীলের ক্ষেত্রে কি হবে বলেন তো? PA plus PB plus PC. রাইট, পি এ প্লাস পিবি প্লাস পিসি। এটা সহজ, এই জন্য এটা আসে না পরীক্ষায়, কম আসে। যখন অবর্জনশীল তখনই কিন্তু ঝামেলাটা হয়ে যায়। দেখেন আমরা অবর্জনশীল, এটা কেমন ছিল? এটা ছিল বেঞ্চ চিত্রটা ছিল এরকম, কেউ এঁকে রাখেন বেঞ্চ চিত্রটা। এই একটা ঘটনা, এই একটা ঘটনা, এই একটা ঘটনা, কোনটার স্যার ভিতরে কিছু কোনটা ঢুকে নাই, কোনটা স্যার কোনটাকে কি সেট করে নাই। বোর্ডের কিছু অংশ স্যার দেখা যাচ্ছে না ডান পাশের। ও আচ্ছা, জি স্যার, ওকে। দেখেন কোন বৃত্তকে ছেদ করে নাই, ইন্টারসেক্ট করে নাই। এটা হচ্ছে কি বর্জনশীল ঘটনা। একই সঙ্গে একটা উপাদান দুইটা বৃত্তের ভিতরে যায় নাই। আচ্ছা, আবার যখন বলবো তিনটি অবর্জনশীল, নতুন সূত্র লেখেন তিনটি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে বা ঘটনায় সংযোগ সূত্রটা কেমন হবে? এখানে একটু ঝামেলা আছে, আগের বার দিয়ে মিলানো যাবে না। আগের বার কি ছিল মনে আছে? আগের বার ছিল এরকম, এটা ছিল শুধু এটা সিঙ্গেল একটা, এটা ছিল সিঙ্গেল একটা, আর এখানে ছিল কি মাইনাস দুইটা করে উপাদান, একটা করে উপাদান, একটা করে উপাদান, দুইটা করে উপাদান। দুই ক্যাটাগরির উপাদান ছিল, একটা ছিল সিঙ্গেল উপাদান আর একটা ছিল ডাবল উপাদান। কিন্তু এইখানে তো তিনটা ঘটনা করতে পারে, তিন ধরনের উপাদান থাকতে পারে। কি দেখেন তো, বড় করে বেঞ্চে করে মুছে ফেলবো। এরকম এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত। দেখেন এই যে অংশটুকু, এই যে অংশটুকু, এটা কি? এই অংশটুকু কি তিনটা বৃত্তের ভিতরেই আছে। আচ্ছা, আর এই অংশগুলা কি বলেন তো? দুইটা করে বৃত্তের মধ্যে আছে এই অংশগুলা। দেখেন এই লাল অংশগুলা কি দুইটা করে বৃত্তের মধ্যে আছে। ধরলাম এটা এ, এটা বি, এটা সি। তাহলে বলেন তো এই অংশটার নাম কি? এই লাল অংশটা, এই লাল অংশটার নাম হচ্ছে পি। এই যে এ আর বি এর ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন বি। না 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 না, এখানে আবার ঝামেলা আছে। এই ইন্টারসেকশন বি না, এই ইন্টারসেকশন বি হচ্ছে এই লালটা আর সবুজটা মিলে, আর এই অংশটুকু হচ্ছে এ ইন্টারসেকশন বি থেকে মাইনাস দিব এই তিনটা ইন্টারসেকশন। এটা আমি তাহলে লিখলাম না, লেখা জটিল না করে আপনাদের মাথা গরম হয়ে যাবে যদি বেশি জটিল করি। তাহলে নতুন যেটা বললাম শুধু সেটা লিখলাম আমরা। এই মাঝখানেরটা এটা আমরা লিখি, এটা কি বলেন তো? মাঝখানেরটা এই সবুজ অংশটা, এই সবুজ অংশটা হচ্ছে পি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। মানে তিনটা সেটের মধ্যেই উপাদান অন্তর্ভুক্ত যেটা, সেটা হচ্ছে এটা। বলেন এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া বলেন। একটু আগে যে যে অংশটা আপনি তিনটা অংশ থেকে বাদ দিতে চাইলেন না, ওটা একটু বুঝান। আসলে সেটা অনেক কিছু আছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে। যদি বেশি কোনটা বুঝি না আবার বলেন।
ওই যে একটু আগে বাদ দেওয়ার জন্য বললেন না, মাইনাস করার জন্য, এই যে গ্রিন কালারের অংশটুকু, ও একটু আগে বাদ এ দিয়েছিলাম যেটা, ইন্টারসেকশন বি হ্যাঁ হ্যাঁ মাইনাস গ্রিন কালার অংশটা বাদ দিতে চাইলে না, এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করেন, একটু ভালো হ্যাঁ, হয়। ওটা বলছিলাম তো, প্রথমে মানে বলছিলাম এটা বলবো না। লিখে একটু প্রশ্নটা ইয়া করে দেন এই তিনটার ক্ষেত্রে। আচ্ছা আবার লিখবো? এই তিনটার ক্ষেত্রে ভাইয়া ওটা একটু জাস্ট লিখে দেন। ও তিনটা লিখবো তো, এখন লিখবো তো, সূত্র লিখি নাই তো, সূত্র আচ্ছা লিখি নাই। সূত্রটা হবে এরকম, দেখেন এই তিনটার ক্ষেত্রে অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে সংযোগ সূত্রটা হবে এরকম যে পি, এই যে এটা বাম পক্ষ এরকমই হবে, এটা সংযোগ সূত্র এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা ঠিকই আছে। ডান পক্ষে কি হবে জানেন, আগের মতো এই তিনটা আমি যোগ লিখবো, আমি ঠিকই আগে লিখে আমি তিনটা যোগ, একটা করে যোগ পি এ প্লাস পিবি প্লাস পিসি, এটাকে কি লিখলাম, একটা করে উপাদান নিয়ে যোগ করব, পরে কি লিখবো জানেন, দুইটা করে উপাদান নিয়ে বিয়োগ করব, মাইনাস পি এ ইন্টারসেকশন বি মাইনাস পি, পরেরটা কি হবে কেউ একজন বলেন তো, দুইটা করে যোগ, বি ইন্টারসেকশন সি। রাইট, বি ইন্টারসেকশন সি, এটাকে আগে পরে লিখলে সমস্যা নাই, কেউ এটাকে সি ইন্টারসেকশন বি লিখলেও ভুল হবে না, মান একটাই। আরেকটা মাইনাস হবে, বলেন তো মাইনাস কি হবে, পি, এ ইন্টারসেকশন সি। রাইট, এ ইন্টারসেকশন সি বা সি ইন্টারসেকশন এ, আমরা সেটা আগে লিখলাম কেন, ছন্দ মিলানোর জন্য, বৃত্তাকার ছন্দ, রোটেটিং, এ বি বিসি সি এ, তাই না, এটা একটা ছন্দ, এ বি বিসি সি এ। আচ্ছা, প্লাস আবার যোগ করে দিতে হবে, দেখেন এখানে কি করছে বলেন তো, আমি সিঙ্গেল একটা নিছি, আবার একটা নিছি, আবার একটা নিছি, নিয়ে করছে কি, এই এ একটা আমি বিয়োগ করছি, আবার এ একটা আমি বিয়োগ করছি, আবার এই একটা আমি বিয়োগ করছি, তাহলে এইখানে মাঝখানের জিনিসটা আমি তিনবার বিয়োগ করলাম, এগুলো আমি একবার করে বিয়োগ করছি, কোনো সমস্যা নাই, কিন্তু এইগুলা যে আমি তিনবার বিয়োগ করে ফেললাম, তাহলে এই মাঝখানের অংশটা আমি নিছিলাম দুইবার, বিয়োগ করলাম তিনবার, তাহলে কি একবার আমি বেশি বিয়োগ করে ফেলছি না, মানে কি এইখানে কি আছে বলেন তো, এই যে অংশটুকু আমি নিচ্ছি এতে আছে কি জানেন, এইটুকু নাই, একটু নাই হয়ে গেছে, এইটুকু আছে আমার। তাহলে এইটুকু যদি নিতে হয় তাহলে একবার সিঙ্গেল এটাকে আমরা যোগ করব, এটাকে যোগ করি আমরা, এটার নাম জানি কি ছিল, সবগুলোর ইন্টারসেকশন, মানে সবগুলোর মধ্যে অন্তর্ভুক্ত, যে এটা আমরা যোগ করে দিব, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। মজা না, কি কঠিন কঠিন, এখন কি কঠিন লাগতেছে আপনাদের কাছে বলেন? হ্যালো বেবি, স্যার ইজি, স্যার ইজি। ভাইয়া একটু প্যাচ হচ্ছে, এইটা একটু আরেকটু বুঝায় দেন। মানে এই ক্লাস যে তিনটার ইন্টারসেকশনটা করলাম, কিভাবে বাদটা যাচ্ছে এটা একটু বুঝায় দেন। সবগুলো কিভাবে বাদ থেকে যাচ্ছে? তিনবার যে বাদটা যাচ্ছে, আপনি একবার মনে করে এটাকে প্লাস লিখবেন, এটা আরেকটু বুঝায় দেন। আচ্ছা, এটার ভিতরে ঢুকতে গেলে আমাকে যেটা করতে হবে, অনেকগুলো উপাদান নিতে হবে আলাদাভাবে, চিত্রটাকে এখানে 1 2 3 4 5 6 7 লাখ উপাদান নিতে হবে, নিয়ে এটা প্রমাণ করতে 7-8 মিনিট সময় চলে যাবে, তার চেয়ে বরং আমরা এটা বাদ দিই, এটা না বুঝলেও চলবে, এটুকু বিশ্বাস রাখেন এই সূত্রটা আমি ভুললেই কি নাই, বিজ্ঞানীরা যেটা আবিষ্কার করছে এটা তারা মিথ্যা আবিষ্কার করে নাই, অনেক প্রমাণ করে তারা আবিষ্কারটা করছে, কিন্তু আগেরটা ছোট ছিল বলে আমি কি ওই যে 7 আর 2 আর এদিকে 2 আর 8, এই দুইটা দুইবার ছিল, ওই জন্য একটা মাইনাস করে দেখাই দিয়েছিলাম, সহজ ছিল, 1 মিনিট সময় লাগছে, কিন্তু এটা প্রমাণ করতে গেলে আমাকে অনেকগুলা সংখ্যা নিতে হবে এবং অনেকগুলা তিনবার মাইনাস করে প্রমাণ করতে হবে, এটা ম্যাক্সিমাম ধরতে পারবে না, টাইম ওয়েস্ট হবে, আমি ক্ষমা চাচ্ছি, এটা আমি বুঝাতে চাচ্ছি না, আপনাকে স্যার আমি পার্সোনালি বুঝাবো এটা ভিডিও স্যার কলে। এটা স্যার বাসায় বাড়ির কাজ থাকুক, সবাই যাতে এটা নিয়ে চিন্তা করে। আচ্ছা, এটা নিয়ে আপনারা চিন্তা করেন, আর আপনার সাথে আমি পার্সোনালি এটাকে আপনি পরে ভিডিও কলে দেখে নিব, অথবা ক্লাসের শেষে দেখাই দিব। আচ্ছা, তাহলে এবার মোটামুটি স্যার শুনি। ক্লাসের শেষে আবার দেখাইতে চান স্যার, এমনি 12টা আপ আবার 12টা বাজে ক্লাসে থাক, 12টা। আমরা আজকে অঙ্ক করাবো না। আচ্ছা, স্যার অনেক দাঁড়ান, আমরা কিন্তু অনেক ডিপ লেভেলে গেছি, কিন্তু বিসিএস এ যেসব অঙ্ক আসছে একদম প্রাথমিক সহজ, এগুলো দেখি আপনারা 3টা অঙ্ক মুখে মুখে পারেন কিনা করে দিই, 1 মিনিট জি স্যার। লাগবে একটা অঙ্ক। জি স্যার। দেখেন এই যে 36তম বিসিএস এ আসছে যে আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, লিখতে হবে না, কারো লিখতে হবে না, এগুলো কালকে আমরা পড়াবো, তারপরে মুখে মুখে করি, দেখেন যে কতটা ইজি। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2015 সালের জুলাই মাসে দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে 5 দিন,
জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হচ্ছে 5 দিন, একটা সপ্তাহ। সপ্তাহে দিন কয়টা? 1 2 3 4 5 6 7, 1 থেকে 7 দিন, 7টা দিন আছে। বলছে বৃষ্টি হয়েছে 5 দিন। 7/5। দিন বৃষ্টি হয়েছে, 5 দিন বৃষ্টি হয়েছে না? জি স্যার। তাইলে যদি বলি চোখ বন্ধ করে যদি একটা দিন নেই, একটা দিন বেশি নেই, সেই দিন বৃষ্টি হওয়ার সম্ভাব্যতা কত? কে বলতে পারেন? 5/7. 5/7। তাহলে আপনারা পারছেন, একদম সহজ। কিন্তু এখানে একটা পেজ দিয়ে দিছে। কি পেজ দিছে জানেন? বলছে বুধবার, ওয়েট ওয়েট, বলছে বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাব্যতা কত? আচ্ছা বলেন তো, বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাব্যতা কত? স্যার 2/7। না না, বৃষ্টি না হওয়ার সম্ভাব্যতা নেই তো। 5/7 স্যার হবে। কি পেজ দাঁড়ান? ও আচ্ছা আচ্ছা, তো wait, বৃষ্টি হওয়ার সম্ভাব্যতা হচ্ছে 5/7, আর বৃষ্টি না হওয়ার সম্ভাব্যতা যে কোনো একটা দিন বেছে নিলে বৃষ্টি না হওয়ার সম্ভাব্যতা কত বলেন তো? মাইনাস 2/7। মাইনাস করতে হবে। এই যে 7/2। 2/7 2/7। কেন? ওই যে পূরক সেট কি বলছিলাম? এক থেকে বাদ যাবে আর কি ওইটা। 1 - 5/7, রাইট। 5 দিন বৃষ্টি হয়, 2 দিন বৃষ্টি হয় না। তাহলে ওই হয় না যেটা যে চাইছে, সেদিন বৃষ্টি না হওয়ার সম্ভাব্যতা কত? তাহলে 2 দিন যেহেতু বৃষ্টি হয় না, তাহলে 2/7 এটা না হওয়ার সম্ভাব্যতা। আর 5 দিন বৃষ্টি হয়, তাহলে 5/7 হচ্ছে কি বৃষ্টি হওয়ার সম্ভাব্যতা। আচ্ছা স্যার, ওই যে এটা ওইটা কোনো মাইনাস, confusion নাই। ওইটা মাইনাস যে হইলো ওইটা একটু যদি বুঝাই দিতেন। এটা হচ্ছে পূরক সূত্র, পূরক সেট। আচ্ছা আচ্ছা। পূরক সেটের সূত্রটা কি ছিল? কোন একটা সেট ঘটনা দিয়ে একটা ঘটনা ঘটার সম্ভাব্যতা, জি। আর PA কমপ্লিমেন্টারি, এটা কি? এটা হচ্ছে না ঘটার সম্ভাব্যতা। আমরা বলছিলাম না ঘটার সম্ভাব্যতা কি? PAC, এটা কি হবে জানেন? সূত্রটা লিখে দিয়েছি আমরা, 1 - PA। তো PA কত? 5/7। এটা হচ্ছে আচ্ছা। 5/7 কি বৃষ্টি হওয়ার সম্ভাব্যতা PA। জি। আর যদি বলতে PA না হওয়ার সম্ভাব্যতা, এটা কত? 1 - 5/7, মানে 2/7। তো এটা এখানে আমরা এই সূত্রটা প্রয়োগ করার দরকার নাই এই অঙ্কের ক্ষেত্রে। কেন বলেন তো? কারণ এই অঙ্কটা সহজ, ডাইরেক্ট চোখে বোঝা যাচ্ছে কি যে 5 দিন বৃষ্টি হয়েছে, তার মানে কি 2 দিন বৃষ্টি হয় নাই। হয় না। তাহলে বৃষ্টি না হওয়ার সম্ভাব্যতা, যেহেতু কয়দিন হয় নাই তাকে মোট দিন দিয়ে ভাগ করব। 2 দিন হয় নাই, 2 কে 7 দিন দিয়ে ভাগ করব। তাহলে 2/7 হচ্ছে কি আমার বৃষ্টি না হওয়ার সম্ভাব্যতা। তাহলে বলেন তো, যে কোনো একটা দিন আমি চোখ বন্ধ করে যদি নেই, সেই দিন বৃষ্টি না হওয়ার সম্ভাব্যতা কত? 2/7. 2/7। আর যে কোনো একটা দিন যদি আমি নেই, সেই দিন বৃষ্টি হওয়ার সম্ভাব্যতা কত? 5/7. 5/7। এখন যে কোনো একটা দিন নেই, সেটা কিন্তু রবিবারের ক্ষেত্রে প্রযোজ্য, সোমবারের ক্ষেত্রে প্রযোজ্য, মঙ্গলবারের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে বলেন তো, বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাব্যতা কত? 1 - 5/7 is equal to হচ্ছে 2/7. 2/7 মানে 2/7 বৃষ্টি না হওয়ার সম্ভাব্যতা, সেটা বুধবারও 2/7, রবিবার কত? 2/7, শুক্রবার 2/7 বৃষ্টি না হওয়ার সম্ভাব্যতা কত? 2/7। 2/7. সকল দিনই 2/7। এখন এই যে কোশ্চেনটা কিন্তু কনফিউজ করার জন্য বলছে, আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2015 সালের জুলাই মাস, সেটা 2015 না হয় যদি 2017 হইতো, আনসার 2/7। জুলাই মাস না হয় যদি এটা জুন মাস হইতো, আনসার 2/7। দ্বিতীয় সপ্তাহে বলছে, দ্বিতীয় সপ্তাহ না হয়ে যদি তৃতীয় সপ্তাহ হইতো, আনসার কত? ওই 2/7। আমার কোন মাস, কোন বছর, কোন রিপোর্ট, কোন দেশ, গরম না ছিল না শীতকাল ছিল, এগুলো আমার জানা দরকার নাই। আমার জানা দরকার কি সপ্তাহে মোট ঘটনা আছে কি 7 দিন, আর বৃষ্টি না হওয়ার পক্ষে অনুকূল ঘটনা আছে কয়দিন? 2 দিন। তাহলে আনসার 2/7। কোন কোশ্চেন আছে এখানে? বুঝতে পারছি। খুব সহজ। জি স্যার। স্যার যদি বলতো যে মাসে কতদিন বৃষ্টি হয়েছে, জুলাই মাসে, এরকম হলে তার কি স্যার 1/31 হয়ে যেত? 30 তো 30 তো 31 জুলাই মাসে 31 দিনে, তাহলে 31 হইতো। জি স্যার, বুঝতে পারছি স্যার। বলতো জুলাই মাসে সাপোজ যদি বলতো জুলাই মাসে 5 দিন বৃষ্টি হয়নি, এখন 10 তারিখে বৃষ্টি না হওয়ার সম্ভাব্যতা কত? আনসার হচ্ছে 5/31। যদি বলতো 20 তারিখে বৃষ্টি না হওয়ার সম্ভাব্যতা কত, তারিখ কত এটা আমার জানা দরকার নাই, একটা তো দিন, একটা দিন, যে কোনো একটা দিন বৃষ্টি হওয়ার সম্ভাব্যতা 5/31। কথাটা বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। ওই যে অনেকটা ছক্কার মতোই, যদি বলি যে একটা গুটি একবার চোখ বন্ধ করে মারলে সেটা 3 হওয়ার সম্ভাব্যতা কত? 1/6। সেটা 4 হওয়ার সম্ভাব্যতা কত? 1/6। সেটা 6 হওয়ার সম্ভাব্যতা কত? 1/6।
সেটা 1 হওয়ার সম্ভাবনা কত? ওই 1/6। 1/6 আমি ছক্কার মান কত দিচ্ছি সেটা ফ্যাক্টর না, ঘটনা কয়টা সেটা আমার ফ্যাক্টর। এখন যদি এমন হইতো যে ছক্কার মধ্যে 6 আছে 2টা, ছক্কার মধ্যে 1 থেকে 6 পর্যন্ত নাই, 6 নিজেই আছে 2টা, তাইলে 6 ওঠার সম্ভাবনা কত হইতো? কেউ বলেন তো? 2/6। 2/6, রাইট। মনে করেন ছক্কার মধ্যে একই আছে 3টা, 1 আছে 3টা, আমি যদি চোখ বন্ধ করে মারি তাইলে 1 ওঠার সম্ভাবনা কত? 3/6 3/6, এক্স্যাক্টলি। দেখেন 2 নম্বর অঙ্কটা কি আসছে 37 তমতে, একটা থলিতে 6টা নীল বল, 8টা সাদা বল, 10টা কালো বল, তাহলে মোট বল কয়টা? 8 আর 6 14 আর 10 24টা। কালার মনে রাখার দরকার নাই, শুধু বুঝেন। বলছে 6টা নীল, 8টা সাদা, 10টা হচ্ছে কালো, তাহলে মোট কয়টা? 24টা 24টা, 24। আর সাদা কয়টা? 8টা সাদা, 8টা জি 8টা সাদা। বলছে চোখ বন্ধ করে একটা বল তুললে সেটা সাদা না হওয়ার সম্ভাবনা কত? মুখে মুখে বলে ফেলেন দেখি কেউ একজন। না হওয়ার 2/3 সম্ভাবনা হচ্ছে 1 2/3 2/3, সবাই বলছেন 2/3, অঙ্ক হয়ে গেছে তো। বলেন এটাতে 2/3 হইছে, বুঝেন নাই কি বলেন? না বললে না বুঝলে বলতে হবে, সাথে থাকতে হবে, পিছায় বললে চলবে না। কেউ একজন বলেন সাদা না হওয়ার সম্ভাবনা 2/3 হইছে, এটা বুঝেন না, একজনের কাছ থেকে শুনতে চাই প্লিজ। স্যার এটা কি 1 থেকে মাইনাস করা হয়েছে? রাইট, 1 থেকে মাইনাস করছি, 1 মাইনাস 8/24, 8/, হ্যাঁ বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। মোট ঘটনা হচ্ছে 1, আর সাদা হওয়ার সম্ভাবনা কত? 8/24, তাহলে সাদা না হওয়ার সম্ভাবনা কত? 1 থেকে মাইনাস করব 8/24, মানে 16/24 সমান সমান 16/24, মানে কি কাটাকাটি করলে 8 দিয়ে ভাগ করলে 2/3। 2/3 একদম সহজ না বলেন, পানি ভাত না? জি স্যার। আচ্ছা, আবার একই ভাবে বলছে দেখেন 30 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলো নিলে সে মৌলিক অথবা 5 এর গুণিতক কত? তাহলে 30 থেকে 40 এর মধ্যে 5 এর গুণিতক কে কে আছে? 30 আছে, 35 আছে, 40 আছে, তিনটা আছে 5 এর গুণিতক। আর মৌলিক আছে কে কে? 31, 37 35, আর নাই, দুইটা দুইটা আর নাই। তাহলে মোট অথবা কিন্তু বলছে, অথবা এইটা অথবা এটা, তাই না? এইটা অথবা এইটা, তাহলে এটার মান কত? দুই ভাবে অঙ্কটা করা যায়, দেখেন অঙ্কটা দুই ভাবে করা যায়। আমরা ওই যে কালকে রাজা অথবা লাল কেমনে করছিলাম মনে আছে? যোগ মনে আছে? করে যোগ করে হ্যাঁ, লাল ছিল কয়টা? 26টা। আর রাজা ছিল কয়টা? রাজা মোট চারটা ছিল, রাজা দুইটা ছিল কি? বাকি রাজা ছিল দুইটা। 2টা। তাহলে রাজা অথবা লাল এরকম মোট ছিল কয়টা? 28টা। আনসার হয়েছিল 28/52, এরকম ছিল না অঙ্কটা? অথবা যেহেতু বলছিল লাল অথবা রাজা, তাহলে যে কোনো মোট রাজা অথবা লাল একটা মিলিয়ে দিল, এরকম সাপোর্ট করে সবগুলোকে ডাইরেক্ট যোগ করে দিয়েছিলাম, যোগ করে মোট দিয়ে ভাগ করছিলাম। তাহলে এখানে দেখেন আমাকে বলছে কি 5 এর গুণিতক অথবা প্রাইম নাম্বার। তাহলে অথবা যখন বলবে তখন আমরা কি করছিলাম? মোট গুলাকে যোগ করে দিয়েছিলাম। তাহলে মোট গুলা যোগ করে দেই, এখানে আছে 3টা আর এখানে আছে 2টা, মোট 5টা। তাহলে 5টাকে আমরা ভাগ দিয়ে মোট সংখ্যা, মোট কয়টা আছে? 30 থেকে 40 পর্যন্ত 11টা। তাহলে 5/11 এটা आंसर নাকি? কে বুঝেন নাই বলেন? এটা আরেকবার একটু বললে ভালো হইতো স্যার। মানে এই 5 এর গুণিতক আছে, আমাকে বলছি 5 এর গুণিতক অথবা মৌলিক। প্রাইম নাম্বার 5 এর গুণিতক আছে 3টা আর মৌলিক আছে 2টা। তাহলে অথবা যখন বলে তখন আমরা কি করতে পারি? সবগুলোকে নিয়ে নিতে পারি। আর এবং যখন বলবে তখন কি করতে হয়? উভয় বৈশিষ্ট্যকে সাপোর্ট করে শুধু সেটাগুলোকে নিয়ে, মানে একটা সংখ্যা একই সঙ্গে 5 এর গুণিতক এবং মৌলিক এরকম যদি থাকতো সেটাকে আমরা নিতাম এবং বললে। আর অথবা বললে কি করি? যে সিঙ্গেল 5 এর গুণিতক তাকেও আমরা নিব, আবার যে সিঙ্গেল মৌলিক তাকেও আমরা নিব, আবার যে একই সঙ্গে মৌলিক এবং 5 এর গুণিতক তাকেও আমরা নিব। তাহলে এখানে সিঙ্গেল 5 এর গুণিতক আছে 3টা
আর সিঙ্গেল সিঙ্গেল মৌলিক আছে দুইটা, তাহলে মোট 5 আর 2 তিনটা উপাদান কি আমার সাপোর্ট করছে। এই পাঁচটা মোট 3 আর 2 5টা কি আমার অনুকূল সংখ্যা, এই জন্য উপরে লিখছি 5। আর নিচে লিখছি মোট সংখ্যা 30 থেকে 40 পর্যন্ত মোট সংখ্যা আছে আমার 11টা। বলেন আঙ্গুলে বলেন 30 31 32 বুঝতে 33 পারছি স্যার। 34 37 38 39 40। দেখেন 11 11 আছে, জি 11 স্যার, তে এই জন্য বুঝতে 11। পেরেছি। এটাকে আমরা নরমালি মুখোমুখি করে ফেলতে পারি। আবার এটাকে যদি আমরা একটু ডিপে যাই, পেঁচাইতে চাই, যে নরমালি করতে পারবেন না, সে যদি বলে আমি সূত্রের বাইরে কিচ্ছু বুঝি না, আমার সম্ভবত মাথায় ঢোকে নাই, তাই আমি কিচ্ছু বুঝি না, আমি ডাইরেক্ট সূত্র প্রয়োগ করব, সূত্র যদি হয় তাহলে আমি পারবো, তাহলে পারবো না, আমি তো চিন্তা করার টাইম আমার নাই। তার জন্য বিকল্প আছে। তার জন্য হচ্ছে, আচ্ছা আগে বলেন ঘটনাটা কি বর্জনশীল নাকি অবর্জনশীল নাকি স্বাধীন? স্বাধীন। অবর্জনশীল। স্যার এটা তো বর্জনশীল ঘটনা। স্যার বর্জনশীল। আচ্ছা একটা সংখ্যা 5 এর গুণিতক, একই সঙ্গে 5 এর গুণিতক এবং মৌলিক সংখ্যা হইতে পারে কি পারে না? পারে না, পারে না স্যার, এটা বর্জনশীল। বলেন 5 এর গুণিতক যদি হয় কোনো সংখ্যা, সে কি মৌলিক হয়? 5 এর গুণিতক সংখ্যাগুলো কি মৌলিক সংখ্যা? না 5 না দিয়ে না, ভাগ গেলে না। সে আর মৌলিক না। 5 দিয়ে ভাগ গেছে মানে কি ভাগ তো গেছেই, এত সে আর মৌলিক না। না না, তাহলে 5 এর গুণিতক সংখ্যাগুলো কি মৌলিক না? হ্যাঁ, 5 এর গুণিতক সংখ্যাগুলো কি মৌলিক মৌলিক না। না। তাইলে একই সংখ্যা, একই সঙ্গে 5 এর গুণিতক আবার মৌলিক হইতে কি পারে কি পারে না? পারে না। পারে পারে না। না। যদি না পারে তাহলে কি হয়? অবর্জন, সরি বর্জনশীল। বর্জনশীল। তখন আপত্তি আসবে, না মানি না। মানি না মানে কি আমি ভোট কেন্দ্র বর্জন করলাম, এই ইলেকট্রনিক করি ভোটিং সিস্টেম আমি মানি না, আমি কি করলাম? ভোট কেন্দ্র বর্জন করলাম, মানে বর্জনশীল। আর যখন বলে হ্যাঁ মানি, হইতে পারে, তাহলে আমি কি বর্জন করলাম না, অবর্জনশীল। তাহলে এটা হচ্ছে কি বর্জনশীল ঘটনা। যে একজন বলেছেন স্বাধীন, স্বাধীন কখন হইতো বলেন তো? স্বাধীন হইতো যদি বলতো 30 থেকে 40 এর মধ্যে একটা সংখ্যা নিলাম সেটা, আর 50 থেকে 60 এর মধ্যে একটা নিলাম সেটা, তাইলে হয়তো স্বাধীন। সম্পূর্ণ আলাদা সংখ্যা। হইতো আর দুইটা ক্ষেত্র, তখন হয়তো স্বাধীন। কিন্তু আমার তো ক্ষেত্র তো একটাই, 30 থেকে 40 এর মধ্যে একটা সংখ্যা নিব, সেটাই জি। আমার 5 এর গুণিতক হইতে হবে, আবার সেটাই কি হইতে হবে? মৌলিক হইতে হবে। তার মানে তো ক্ষেত্র একটা, তাহলে স্বাধীন না। বর্জনশীল, বর্জনশীলের ক্ষেত্রে অথবা সূত্র, অথবা বলছে 5 এর গুণিতক স্যার অথবা এইটাই যদি স্যার মৌলিক এবং গুণিতক বলতো তখন এটা অবর্জনশীল হইতো নাকি, এবং হইলে স্যার এটা অবর্জনশীল হইতো, মানে দুইটাতেই ফুলফিল করতে হইতো আর কি, মানে দুইটাতেই দুইটা শর্তই ফুলফিল করতে হইতো তখন, এমন যদি থাকতো একটা, যদি থাকতো আর কি। জি স্যার, মানে এটা তাহলে আমরা বলতে পারতাম এটা অবর্জনশীল ঘটনা। কিন্তু আমরা তো অঙ্কের মৌলিক সূত্র অনুযায়ী জানি যে একটা সংখ্যা 5 এর গুণিতক হইলে সে মৌলিক হইতে পারে না, মানে ঘটনাটা অবর্জনশীল। বর্জনশীল। আচ্ছা দেখেন, পি এ ইউনিয়ন বি কি ছিল বর্জনশীল ঘটনার ক্ষেত্রে? ডাইরেক্ট পি এ প্লাস পিবি, তাই না? এরকম ছিল না বর্জনশীল ঘটনার ক্ষেত্রে? এই যে অথবা সূত্র, অথবা, জি স্যার, জি স্যার। এরকম ছিল না? আচ্ছা এটা আমরা কিভাবে করবো বলেন তো? পি এর মান কত? মনে করেন মৌলিক সংখ্যা, মনে করেন 5 এর গুণিতক হচ্ছে পি এ, তাহলে 3 কি তো 3/11 3/11 না? 2/11 5 এর গুণিতক অসম্ভাবনা কি 3/11, আবার মৌলিক অসম্ভাব্যতা কি 2/11 2/11, 2/11। এই দুটো যোগ করলে কি হয়? 5/11। এভাবেও করা যায়, সূত্র দিয়েও করা যায়, আবার সূত্র ছাড়া ডাইরেক্ট মুখে মুখেও করা যায়, আইকিউ দিয়ে। ক্লাস শেষ। আল্লাহ হাফেজ। আমি রেকর্ডিং অফ করে দিলাম, পরে যদি কেউ থাকেন তাহলে কথা বলেন।